আজ অতি গুরুত্বপূর্ণ হাই লেভেল সিকিউরিটি মিটিং এ বসেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মিটিং শেষে ভারতের পক্ষ থেকে যে স্টেটমেন্ট এসছে তা নিঃসন্দেহে ভয়াবহ এবং বিস্ফোরক। ডোনাল্ড ট্রাম্প আজকে দুপুরে একটি টুইট করেছিলেন। তিনি কি বলেছিলেন টুইটে? তিনি বলেছিলেন ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে যে 1000 বছরের ডিসপুট আছে তা তিনি মধ্যস্থতাকারী হিসাবে সলিউশন করে দিতে চান। এক্স্যাক্টলি টুইটের ভাষা ছিল, আই উইল ওয়ার্ক উইথ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান টু ফাইন্ড কাশ্মীর আফটার এ 1000 ইয়ার্স। মানে এই ধরনের কথাবার্তা উনি বলে দাবি করেছিলেন এই যে 1000 বছরের সমস্যা তা ডোনাল্ড ট্রাম্প ভারত এবং পাকিস্তানের মধ্যে বসে পুরো বিষয়টার মীমাংসা তিনি করতে চান। আর এখানেই ভারতবর্ষ আপত্তি তুলেছে। ভারতের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে কাশ্মীর নিয়ে মানে ডিসকাশন পিরিয়ডে ভারতবর্ষ তৃতীয় কোনো শক্তিকে এন্টারটেন করবে না। আর কেনই বা করবে? ভারতবর্ষের ভার্সান হলো কাশ্মীর তো ভারতের, এইখানে কাশ্মীরের নির্দিষ্ট একটি অঞ্চলে পাকিস্তান জোর করে তার অধিকার ফলাতে চাইছে এবং জোর করে ওই নির্দিষ্ট অঞ্চলটিকে আটকে রাখার চেষ্টা করছে। যতক্ষণ না অব্দি পিওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরকে তারা ভারতের হাতে তুলে দেবে, এই কাশ্মীর নিয়ে কোনো সিদ্ধান্ত বা ডিসিশন অন্তত পাকিস্তানের সঙ্গে করা সম্ভব নয়, ডোনাল্ড ট্রাম্প চাইলেও সম্ভব নয়। অর্থাৎ কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে এই পুরো বিষয়টা কিন্তু সংঘাতে এক নতুন মাত্রা যোগ করলো এবং ভারতবর্ষ ওপেন স্টেটমেন্টে এরকম ভাবে জানিয়ে দিল কোনো না কোনো ভাবে ডোনাল্ড ট্রাম্পের অতি সক্রিয়তাটা হয়তো ভারতবর্ষ মেনে নিচ্ছে না এবং আন্তর্জাতিক স্তরে এই সিজফায়ার এগ্রিমেন্টের পর ভারতকে নিয়ে যে বার্তা গেছে সেই বার্তাটাও কোথাও না কোথাও গিয়ে ভারতবর্ষ কিন্তু পাল্টে ফেলতে চাইছে। একাধিক শকিং রিপোর্ট আজকে এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো। সিএনএন নিউজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট করেছেন। তারা বলেছেন যদি এই যুদ্ধ না থামতো তাহলে এই পৃথিবীর অনেক বড় এক সমস্যা দেখা যেত। আমি সেই রিপোর্টের ক্লিপিংসও আপনাদের দেখাবো। তার আগে আজকে ভারতের কিছু ভার্সন আমি আপনাদের বলে দিই। ভারত পরিষ্কারভাবে বলে দিয়েছে এই যে ভারত পাকিস্তান যুদ্ধ ভাব ব্যাপারটা হলো সেখানে ভারতবর্ষ সম্পূর্ণভাবে ডমিনেট করেছে। এমনকি 11টা এয়ারবেস সম্পূর্ণভাবে তছনছ করে দিয়েছে কিন্তু ভারত। মনে রাখবেন এই এয়ারবেসগুলো পাকিস্তানের সম্পদ ছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এয়ারবেস এর ভিতরে ছিল যার নাম নূর খান এয়ারবেস। এই নূর খান এয়ারবেস হলো পেশোয়ারে অবস্থান করছে, যা যা পাকিস্তান আর্মির হেডকোয়ার্টার। এছাড়া ভারতবর্ষ টার্গেট করেছিল রাওয়ালপিন্ডিকে। এই রাওয়ালপিন্ডি হলো পাকিস্তান আর্মির সদর দপ্তর। অর্থাৎ সব মিলিয়ে ভারতবর্ষ কিন্তু এক্স্যাক্টলি সেই পয়েন্টগুলো হিট করেছে যে পয়েন্টগুলো পাকিস্তান সরকারের মেন অ্যাট্রাকশন পয়েন্ট, ইম্পর্টেন্স পয়েন্ট, এবং এই পুরো বিষয়টা কিন্তু পাকিস্তানকেও কোথাও না কোথাও গিয়ে শক দিয়েছে। ভারতবর্ষের টার্গেটটা কি ছিল তা আপনারা বোঝার চেষ্টা করুন। ভারতবর্ষ চেয়েছিল প্রত্যেকটি জঙ্গি ঘাঁটিকে বেছে বেছে সম্পূর্ণভাবে শেষ করে দিতে। ভারতবর্ষের পক্ষ থেকে যে ভার্সন সামনে এসছে সেখানে একদম হুবহু সে কথাই বলা হয়েছে ভাওয়ালপুর এবং মুরিদকের মতো জঙ্গি ঘাঁটি যা পাকিস্তানের কাছে রীতিমতো সম্পদশালী একটা জায়গা ছিল তা ভারতবর্ষ সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে। এমনকি ভাওয়ালপুর ভারতের যে ইন্টেলিজেন্স দপ্তর ছিল তাদের দীর্ঘদিনের টার্গেট পয়েন্ট ছিল, কারণ এই ভাওয়ালপুরেই ছিল জৈশ-ই মোহাম্মদের হেডকোয়ার্টার্স। এই জৈশ-ই মোহাম্মদের হেডকোয়ার্টার্সকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া, তাও আবার পাকিস্তানে ঢুকে মিসাইল স্ট্রাইকে, তাও কিন্তু নিঃসন্দেহে নজিরবিহীন। আজকে ভারতের পক্ষ থেকে সেই ছবিও প্রকাশ করা হয়েছে। মুরিদকে আপনারা জানেন দিনের পর দিন এই মুরিদকে কাজে লাগিয়ে ভারতবর্ষ কিন্তু 26/11 অ্যাটাকও করার চেষ্টা বিভিন্ন ক্ষেত্রে করেছে। লাহোর থেকে মাত্র 30 কিলোমিটার দূরবর্তী এই জায়গায় পাকিস্তানের আইএসআই, পাকিস্তানের একাধিক অফিসার একাধিক মসজিদকে ব্যবহার করে ভারত বিরোধী চক্রান্ত দিনের পর দিন করেছে। সেই মুরিদকের ঘাঁটি কিন্তু ভারতবর্ষ সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে, মিসাইল স্ট্রাইক করেছে, যা পাকিস্তানের কাছে অত্যন্ত আতঙ্কের একটা বিষয়বস্তু হয়ে গেছিল। ভারতবর্ষ যখন পুরো অপারেশনটা ডমিনেট করছিল তখন পাকিস্তানের পক্ষ থেকে একটি ভার্সন আসে। সেই ভার্সনে পাকিস্তানের এক্স চিফ মার্শাল সরাসরি স্বীকার করেন ভারতবর্ষ এবার চারদিক থেকে পাকিস্তানকে অ্যাটাক করবে এবং আমাদের কাছে কিন্তু মুখ লুকানোর আর জায়গা নেই। সেদিন পাকিস্তানের এক্স চিফ মার্শাল কি বলেছিলেন আমি একটু আপনাদেরকে শোনাতে চাই, এবং এই ক্লিপিংসটি পাকিস্তানের মিডিয়ার ক্লিপিংস, যেখানে পাকিস্তান মিডিয়া, পাকিস্তান সরকার, পাকিস্তান সেনা সবাই কাঁপছিল ভারতের এই আগ্রাসনে। लीडरशिप जॉब इज टू लुक इनटू द फ्यूचर। जी आज जो हुआ है दिस शुड रैटल ऑल ऑफ अस। ये बड़ा मुश्किल वक्त आ गया है जी, जिसका हमारे पास एज ऑफ नाउ कोई जवाब नहीं है। और मेरे ख्याल में तो सूरत हाल परेशान से परेशान कुन होती जा रही है।
बिकॉज डी एस्केलेशन नहीं होने वाली इस तरह से जब तक कि अमेरिका प्रेशर नहीं डालेगा। और याद रखिए 4 दफा इंडिया ने आप पे पूरा अटैक करने का प्लान बना लिया था। শুনলেন, এখানে পরিষ্কার বলা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী কার্যত অসহায় আত্মসমর্পণ করেছে এবং আমাদের মুখ সম্পূর্ণভাবে চুনকালি আমাদের মুখে পড়ে গেছে। এবার প্রশ্নটা হলো, যখন প্রথম থেকে শেষ অবধি পুরো বিষয়টা ভারতবর্ষ ডমিনেট করেছে, তাহলে পাকিস্তান এমন কি করলো যাতে আমেরিকা হঠাৎ করে বিষয়টা ঢুকে গেল এবং দুজনের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করলো? আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কি বলেছিলেন মনে আছে? তিনি বলেছিলেন যে আমরা কখনো ভারত এবং পাকিস্তানের এই কনফ্লিক্টে ঢুকবো না, বিকজ দিস ইজ নট আওয়ার বিজনেস, আমাদের এটা কাজে লাগবে না, আমরা আমেরিকা ঢুকবে না। পরিষ্কার এই কথা বলেছিল একদিন আগে, কিন্তু একদিনের মধ্যে আমেরিকা সারা রাত ধরে নাকি ভারত এবং পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করেছে। কারণটা কি? আর এই কারণটাই কিন্তু আজকে সিএনএন রিপোর্ট প্রকাশ করেছে, সিএনএন নিউজ প্রকাশ করেছে। সিএনএন তো ভারত বিরোধী তথাকথিত সোকল্ড, মানে ভারত বিরোধী বলে আমি এই শব্দটাই বিশ্বাস করি না, কিন্তু ভারতের হয়ে কখনো সিএন যে ফলাও করে কিছু প্রচার করেছে এই নিদর্শন কিন্তু নেই। অন্তত ভারতবাসীরা সিএনএন সম্পর্কে একাধিক ভিন্ন মতও প্রকাশ করতে পারেন। এই সিএনএন এ বলা হয়েছে কোথাও না কোথাও আমেরিকার ইন্টেলিজেন্সের কাছে খবর গেছিল একটি অ্যালার্মিং কন্ডিশন তৈরি হয়েছে। পরিষ্কারভাবে আজকে সেই খবরকে রিটুইট করেছে হিন্দুস্তান টাইমস, যারাও বলেছে অ্যালার্মিং ইন্টেলিজেন্স ভারত এবং পাকিস্তানের মধ্যে কোথাও না কোথাও আমেরিকা পেয়েছে। আর এই অ্যালার্মিং ইন্টেলিজেন্স মানেটা কি? কেন হঠাৎ করে এই পুরো প্রক্রিয়াটি অ্যালার্মিং হয়ে গেল? আর এখানেই কিন্তু রয়ে আছে একাধিক বিস্ময়কর রহস্য। কেন আমি বলছি বিস্ময়কর রহস্য? আপনাদের মনে আছে আফগানিস্তান এবং পাকিস্তান বর্ডারে ঠিক কিছুদিন আগে একটি ভূমিকম্প হয় রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 4। এই 4, এইখানে টেকটনিক প্লেট আছে, এখানে ভূমিকম্প হতেই পারে। কিন্তু একাধিক মহল থেকে মনে করা হয়েছে পাকিস্তান হয়তো লুকিয়ে এই পার্টিকুলার জায়গায় নিউক্লিয়ার টেস্ট করে ফেলেছে। এই নিউক্লিয়ার টেস্টের সূত্রই কি আমেরিকার কাছে পৌঁছে গেল রাতারাতি? এই অ্যালার্মিং ডিসকাশন বা অ্যালার্মিং ইন্টেলিজেন্সটা কি ভয় পাচ্ছিল আমেরিকা? যে আমেরিকা ভারত এবং পাকিস্তানের মধ্যে ঢুকতেই চায়নি একদিন আগে, একদিনের মধ্যে তারা এই পুরো বিষয়টায় ঢুকে গেল এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে মিডিল ম্যান হিসাবে কাজ করতে সাহায্য করলো। নিউক্লিয়ারকে নিয়ে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ জরুরিকালীন ভিত্তিতে একটি মিটিং অবধি ডেকেছিলেন। আমি এই বিষয়ে বিস্তারিত ভিডিও বানিয়েছি। সেদিন অনেকে কমেন্ট করেছিলেন এই জিনিস হতে পারে না, পাকিস্তান এটা কোনোদিন করতে পারে না, কিন্তু বিশ্বাস করুন পাকিস্তান সব কিছু করতে পারে। আজকে অন্তত বোঝা যাচ্ছে যেভাবে 11টা এয়ারবেস ভারতীয় সেনারা সম্পূর্ণভাবে ধ্বংস করেছে, যেভাবে 9টা জঙ্গি ঘাঁটি যা পাকিস্তানের সম্পদ সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে, যেভাবে রাওয়ালপিন্ডি, পেশোয়ার, এমনকি কোথাও গিয়ে ইন্ডিয়ান নেভিকে কাজে লাগিয়ে করাচি অবধি পৌঁছে যাওয়ার পরিকল্পনা ভারতবর্ষ করেছে, আমার দৃঢ় বিশ্বাস তারা কিন্তু এই নিউক্লিয়ার অ্যাটম বা নিউক্লিয়ার এই বোমকে কাজে লাগিয়ে বা মানে ভারতবর্ষকে সামনে রেখে আমেরিকাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে। এবং পরিষ্কারভাবে এই যে পাকিস্তানের এক্স চিফ মার্শাল যে কথাটি বললেন একটু আগে ফোন কলে আপনারা শুনলেন, যে যদি আমেরিকা প্রেশার ক্রিয়েট না করে কোনোভাবেই পাকিস্তানের বাঁচার কোনো জায়গা নেই। আমেরিকাকে কোথাও না কোথাও গিয়ে শাহবাজ শরীফরা এই নিউক্লিয়ার বোমের বা নিউক্লিয়ার অ্যাটাকের কোনো গুরুত্বপূর্ণ ব্ল্যাকমেল করেনি তো? এই প্রশ্ন কিন্তু আজকে সিএনএন তুলে দিয়েছে, আমার কথা নয়। সিএনএন এর ওয়েবসাইটে আপনারা যান, আমি তথ্যটা আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি। আমার কথা বিশ্বাস না হলে আপনারা নিজেরা দেখুন। তারা পরিষ্কার বলছে একটি অ্যালার্মিং ইন্টেলিজেন্স এসেছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে। সেই অ্যালার্মিং ইন্টেলিজেন্সের জন্যই তারা মোদি এবং পাকিস্তানের যিনি রক্ষাকর্তা বিধাতা সেই শাহবাজ শরীফ এবং আসিম মুনিরের সঙ্গে পুরো ডিসকাশনটা করে একটা মধ্যস্থতাকারী জায়গায় নিয়ে যায় এবং এই পুরো বিষয়টা নাকি সারা রাত ধরে প্রায় চলেছে। এই জন্যই ডোনাল্ড ট্রাম্পের টুইটটা মনে আছে, তিনি পরিষ্কার লিখেছেন যে সিদ্ধান্ত দুই দেশের নেতারা নিলেন তাতে বিলিয়ন্স অফ ম্যান, অর্থাৎ অনেক মানুষ, লক্ষাধিক মানুষ বেঁচে গেলেন। যদি একটা ক্যাজুয়াল ওয়্যার হতো তাহলে কি লক্ষাধিক মানুষ এই পুরো বিষয়টায় মারা যেতেন? প্রশ্ন কিন্তু ওঠে। ডোনাল্ড ট্রাম্প কি ইঙ্গিত করতে চাইছেন? কেন বিলিয়ন্স অফ পিপলের থ্রেটের থেকে দুই দেশের লিডাররা বাঁচিয়ে নিলেন? এই ধরনের কথাবার্তা ডোনাল্ড ট্রাম্প বললেন। কোথাও না কোথাও গিয়ে ডোনাল্ড ট্রাম্পও কি আন্তর্জাতিক স্তরে বোঝানোর চেষ্টা করলেন যে ডোনাল্ড ট্রাম্প এই পুরো বিষয়টার মধ্যস্থতাকারী হয়ে একটি নিউক্লিয়ার যুদ্ধ থেকে দুই দেশকে বাঁচিয়েছেন, গোটা পৃথিবীকে বাঁচিয়েছেন? আর যদি এই রিপোর্ট সত্যি হয় তাহলে আপনাদের কাছেও মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই
যে পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী প্রতিবেশীকে নিয়েই আপনাকে চিরজীবন ঘর করতে হবে। কারণ কালকে যখন এই যুদ্ধ লাগবে তখন ফের একবার তারা নিউক্লিয়ার নামক বস্তুটিকে সামনে রেখে ব্ল্যাকমেল করবেন, কখনো আমেরিকা কখনো ইউরোপীয় ইউনিয়ন এগিয়ে এসে যুদ্ধ থামানোর চেষ্টা করবে। ফলে ঘরের ছেলে ঘরেই থাকুক, আমরা আমাদের মতো থাকার চেষ্টা করি। সমস্যাটা হলো এই পাকিস্তান শান্তি পছন্দ করে না। তার জন্য আজকে নরেন্দ্র মোদী হয়তো নির্দেশ দিয়েছেন, যদি এবার তোমরা গুলি করো, সিজফায়ার এগ্রিমেন্ট ভায়োলেট করো, তাহলে গুলির বদলে আমরা গোলা ছুড়বো। কিন্তু ঘরের ছেলে ঘরে থাকতে পারে, কিন্তু অভদ্র অবাধ্য ছেলে ভদ্রভাবে ঘরে থাকে কি? মানে নরেন্দ্র মোদী বললেন গোলা ছুড়বেন, আর ভয়ে সিজফায়ার এগ্রিমেন্ট ভায়োলেট না করে পাকিস্তান লুকিয়ে থাকবে, এই সম্ভাবনাও কি আমরা দেখতে পারি? প্রশ্ন কিন্তু থেকেই যায়। তবে নিঃসন্দেহে আজকে আমেরিকাকে ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছে, দুপক্ষের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে কখনোই আমেরিকাকে ঢোকাতে চায় না ভারত। তোমরা সিজফায়ার এগ্রিমেন্ট করতে বলেছো শুধুমাত্র নিউক্লিয়ার অ্যাটম বা অ্যালার্মিং কোনো ইন্টেলিজেন্সের জন্য, আমরা দুই দেশের কথা ভেবে হয়তো মেনে নিয়েছি। কিন্তু সব মিলিয়ে যদি আমি বৃহত্তর প্রেক্ষাপটটা ভাবি, একটা জেতা ম্যাচ ভারতবর্ষ যে হেরে গেছে, এটা সম্ভবত ভারতবাসী হিসাবে অনেকেরই ডাইজেস্ট করা একটু কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু মাথায় রাখবেন, বৃহত্তর প্রেক্ষাপটটা মাথায় রাখতে গিয়ে জীবনে অনেক সময় অনেক ক্ষুদ্রতর প্রেক্ষাপটকে স্যাক্রিফাইস করতে হয়। হারার ভয় তার থাকে বা হারানোর ভয় তার থাকে যার অনেক কিছু আছে। পাকিস্তানে তো হারানোর কোনো ভয়ই ছিল না। ওরা নিউক্লিয়ার যুদ্ধে যদি জড়িয়ে পড়তো, ওদের কোনো যায় আসতো না, যা ক্ষতি তো আমাদের হতো। এটাও তো বাস্তব। কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন আপনাদের মতবাদ। আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।